ঠিক। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে। আমার নাম হচ্ছে মোহাম্মদ মনিরুল ইসলাম মনি। আমি আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থনীতি এবং অর্থনীতির মৌলিক সমস্যা ও এর সমাধান। অর্থাৎ আমরা আজকে অর্থনীতির প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। এখানে কি কি কারণে আমার অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হচ্ছে এবং এগুলোর সমাধান কিভাবে হবে তা নিয়ে আমরা আলোচনা করব। সাধারণত এখানে আমাদের ডিটেলস আলোচনা করার দরকার নাই, এমসিকিউর জন্য যেটুকু ইম্পর্টেন্ট জিনিস এটুকু নিয়ে আমরা কি করবো, আলোচনা করব। তাহলে তোমরা যদি কথাগুলো স্পষ্ট বা ভালোভাবে বোঝা যায় এখানে কমেন্ট করে জানাবা। আর যদি না দেখা যায় বা না বোঝা যায়, কথাগুলো না শোনা যায়, তারপরে আমাদের কি করতে হবে, জানাতে হবে। তাহলে আমরা সুন্দরভাবে ক্লাসটা উপস্থাপন করতে পারবো। তাহলে এখানে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান। সাধারণত অর্থনীতি থেকে তোমাদের কোশ্চেন আসবে, মোট 10টি কোশ্চেন আসবে। এখান থেকে হয়তো বা প্রথম অধ্যায় থেকে কোশ্চেন আসবে, দ্বিতীয় অধ্যায় থেকেও আসতে পারে, কোন অধ্যায় থেকে বেশি আসতে পারে, কোন অধ্যায় থেকে কমও আসতে পারে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শর্ট সিলেবাস নিয়ে আমরা আলোচনা করবো। ডিটেলস আলোচনা করার দরকার নাই, যেটুকু আমাদের জন্য ইম্পর্টেন্ট টপিক শুধু সেইটুকু নিয়ে আমরা কি করবো, এখানে আলোচনা করব। তাহলে প্রথমে আজকে আমাদের যে আলোচনার প্রথম আলোচ্য বিষয়টা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান। প্রথমে আমাদের জানতে হবে যে ইকোনমিক শব্দটি কোন ভাষা থেকে এসেছে। ইকোনমিক শব্দটি এসেছে আমাদের গ্রিক শব্দ। কোথা থেকে এসেছে? গ্রিক শব্দ থেকে। এটা এমসিকিউতে আসতে পারে যে ইকোনমিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে, আমাদের জানতে হবে। তাহলে ইকোনমিক শব্দটি এসেছে কোন শব্দ থেকে? গ্রিক শব্দ থেকে। আরো আসতে পারে যে গ্রিক শব্দ কোথা থেকে এসেছে? ওইকোনমিয়া থেকে। তাহলে আমাদের এখান থেকে দুইটা এমসিকিউ আছে। একটা হচ্ছে ইকোনমিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে? গ্রিক শব্দ। অথবা আসতে পারে ইকোনমিক শব্দটি গ্রিক শব্দ কোথা থেকে এসেছে? ওইকোনমিয়া থেকে এসেছে। এখন তোমাদের এখানে আরো একটা কোশ্চেন আসতে পারে যে ওইকোনমিয়া অর্থ কি? ওইকোনমিয়া অর্থ হচ্ছে গার্হস্থ্য ব্যবস্থাপনা। তাহলে আমাদের এমসিকিউ হচ্ছে এখানে মোট 3টা। একটা হচ্ছে প্রথমত যে এমসিকিউটা আসবে সেটা হচ্ছে ইকোনমিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে, তাহলে আমরা দেবো কোথা থেকে? গ্রিক শব্দ থেকে। আর যদি বলা হয় ইকোনমিক শব্দটি গ্রিক কোন শব্দ থেকে এসেছে, তাহলে আমাদের আনসার হচ্ছে ইকোনমিক শব্দটি গ্রিক শব্দ ওইকোনমিয়া থেকে এসেছে। আবার এখানে কোশ্চেন আসতে পারে যে ওইকোনমি অর্থ কি বলা আছে? ওইকোনমি অর্থ হচ্ছে কি? গার্হস্থ্য ব্যবস্থাপনা। তাহলে এখান থেকে আমাদের জানার বিষয় হচ্ছে মোট 3টি। বেশি করে পড়তে হবে না, এখানে আছে অনেকে নিউ ক্লাসিক্যাল, ক্লাসিক্যাল, এই যুগগুলোর আমাদের দরকার নেই। শুধু জানতে হবে যে কোন শব্দ থেকে এসেছে এবং অর্থ কি, এটা আমরা জানবো। তারপর এইদিকে আমাদের যে আলোচনার বিষয় আছে এখানে জানতে হবে দুইটা জিনিস। সেটা হচ্ছে এক নম্বরে জানতে হবে যে অর্থনীতির জনক কাকে বলা হচ্ছে। অর্থনীতির মূলত জনক হচ্ছে দুইজন। একজন হচ্ছে আগে থেকে আমাদের অর্থনীতির জনক ছিল, আর একজন হচ্ছে কি আমাদের আধুনিক অর্থনীতির জনক। তাহলে আমাদের জানতে হবে, শুধু যদি পরীক্ষায় এমসিকিউতে আসে অর্থনীতির জনককে, তাহলে আমাদের অ্যান্সার হবে যে অর্থনীতির জনকের নাম হচ্ছে অ্যাডাম স্মিথ। তাহলে পরীক্ষায় যদি আসে অর্থনীতির জনককে, তাহলে আমাদের অ্যান্সারটা দিতে হবে কি? অ্যাডাম স্মিথ। আর যদি পরীক্ষায় আমাদের আসে আধুনিক অর্থনীতির জনককে, তাহলে এর নাম জানতে হবে আমাদের পল স্যামুয়েলসন। তাহলে তোমাদের এমসিকিউ এখানে আছে দুইটা, একজন হচ্ছে আধুনিক অর্থনীতির জনক আর একজন হচ্ছে শুধুমাত্র অর্থনীতির জনক। তাহলে অর্থনীতির যদি জনক আসে তাহলে আমাদের অ্যান্সার দিতে হবে কি? অ্যাডাম স্মিথ। আর যদি পরীক্ষায় আসে যে আধুনিক অর্থনীতির জনক কাকে বলে, ভালো করে কোশ্চেন মনে রাখবা। যদি আসে আধুনিক অর্থনীতির জনক কাকে বলে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে পল স্যামুয়েলসন। এখানে যে অ্যাডাম স্মিথের কথা বলা হয়েছে, তিনি একটা বই লিখছে, বইয়ের নাম হচ্ছে ওয়েলথ অফ নেশন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তোমাদের কাছে আসবে কোশ্চেন এভাবে যে ওয়েলথ অফ নেশন বইটি কার লেখা? তাহলে এখানে দেওয়া আছে ওয়েলথ অফ নেশন বইটি লেখার নাম হচ্ছে অ্যাডাম স্মিথ। তাহলে ওয়েলথ অফ নেশন বইটি কে লিখেছে? অ্যাডাম স্মিথ। এবং এখানে আরো আসতে পারে যে অ্যাডাম স্মিথ যে ওয়েলথ অফ নেশন বইটি লিখেছে, তাহলে বইটি কত সালে প্রকাশ পেয়েছে? 1776 সালে প্রকাশ পেয়েছে। তাহলে আমাদের এখানে দুইটি ইম্পর্টেন্ট এমসিকিউ। একটা হচ্ছে যে ওয়েলথ অফ নেশন বইটি কার লেখা, তাহলে আমরা অ্যান্সার দেবো কি? অ্যাডাম স্মিথ। আর যদি আমাদের কোশ্চেন আসে যে ওয়েলথ অফ নেশন বইটি কত সালে প্রকাশ পেয়েছে, তাহলে আমাদের দিতে হবে 1776 সালে প্রকাশ পেয়েছে। এখন আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ, সেটা হচ্ছে অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তাহলে তোমাদের কোশ্চেন আসবে যে কে অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করেছে, তাহলে আমাদের অ্যান্সারটা সুন্দর করে আমরা দিয়ে দেবো অ্যাডাম স্মিথ অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করেছে, যার ইংরেজি নাম কি বলা আছে? সায়েন্স অফ ওয়েলথ। সাধারণত এই সায়েন্স অফ ওয়েলথ আমাদের জানার দরকার নেই, জাস্ট আমাদের জানতে হবে যে সম্পদের বিজ্ঞান হিসেবে অর্থনীতিকে কে আখ্যায়িত করেছে। তাহলে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কে? অ্যাডাম স্মিথ। অথবা
ওয়েলথ অফ নেশন বইটি কত সালে প্রকাশ করা হয়েছে? 1776 সালে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমি বারবার বলতেছি যে ওয়েলথ অফ নেশন বইটি কার লেখা? অ্যাডাম স্মিথ। অর্থনীতিকে কে সম্পদের বিষয় বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করেছে? সেটার অ্যান্সার হচ্ছে কি আমাদের অ্যাডাম স্মিথ। যদি বলা হয় অর্থনীতির জনককে, তার অ্যান্সার হচ্ছে আমাদের কি? অ্যাডাম স্মিথ। শুধু বাইরে যে টপিকটা তোমাদের পড়তে হচ্ছে সেটা হচ্ছে যে আধুনিক অর্থনীতির জনকের নাম কি। তাহলে আমি আগেই বললাম যে আধুনিক অর্থনীতির জনকের নাম হচ্ছে কি আমাদের পল স্যামুয়েল সলস। তাহলে এই দুইটা জিনিস তোমাদের কনফিউশন করে দেবে যে আধুনিক অর্থনীতির জনক কে আর অর্থনীতির জনক কে। তাহলে আমি বলছি এখানে যে আধুনিক আসলে দেবো পল স্যামুয়েল সলস, আর যদি শুধু অর্থনীতির জনক আসে আমাদের দিতে হবে কি? অ্যাডাম স্মিথ। তাহলে এখন আসি অর্থনীতি। তোমাদের আগে বলছিলাম অর্থনীতির যুগ কয়টি দেওয়া আছে? 3টি। এখানে ক্লাসিক্যাল নিও ক্লাসিক্যাল এগুলো জানা তোমার দরকার নাই, শুধু জানতে হবে যে অর্থনীতির যুগ কয়টি বলা আছে? 3টি। এমসিকিউতে দেওয়া থাকবে এভাবে যে অর্থনীতির যুগ কয়টি বলা আছে? 3টি। তাহলে আমাদের এইটুকু জায়গা শুধু জানতে হবে যে অর্থনীতির যুগ হচ্ছে কয়টি? 3টি। তার আগে আরেকটা বলি, এখানে দেওয়া আছে দ্রব্য। দ্রব্য হচ্ছে কয় প্রকার? দেওয়া আছে 2 প্রকার। এমসিকিউতে দেওয়া থাকবে যে দ্রব্য কয় প্রকার? সুন্দর করে আমরা অ্যান্সার দেবো কত প্রকার? 2 প্রকার। আমরা একটু রিভিউ যাই ভাই। তাহলে এখানে বলছিলাম অর্থনীতির জনক কাকে বলা আছে? অ্যাডাম স্মিথ। তার বইটার নাম কি বলা আছে? ওয়েলথ অফ নেশন। বইটা কত সালে প্রকাশ করা আছে? 1776 সালে। এখানে যাদের লেখার দরকার আছে সুন্দর করে তারা খাতায় নোট করে নিতে পারো। আর তারপর এখানে বলা আছে যে সম্পদের বিজ্ঞান হিসেবে কি আখ্যায়িত করেছে? অ্যান্সার হচ্ছে আমাদের কি? অ্যাডাম স্মিথ। শুধু একটাই আমাদের জানতে হবে যে আধুনিক অর্থনীতির জনক কাকে বলা আছে? তিনি হচ্ছে আমাদের কি? পল স্যামুয়েল সলস। তাহলে অর্থনীতির যুগ কয়টি দেওয়া আছে ভাই? এখানে 3টি। দ্রব্য কয় প্রকার দেওয়া আছে? এখানে 2 প্রকার। এখন এই দ্রব্যগুলো নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, শুধু তোমাদের একটু জানার জন্য যে কোনগুলো মুক্ত দ্রব্য আর কোনগুলো হচ্ছে অর্থনৈতিক দ্রব্য। যদি পরীক্ষা আসে বাতাস কোন ধরনের দ্রব্য, তারপর হচ্ছে সূর্যের আলো কোন ধরনের দ্রব্য, এই ধরনের যে কোনো একটা দিয়ে আসবে, তখন আমাদের সরাসরি আনসার হচ্ছে যেগুলো আমরা ফ্রি ফ্রি পাই, আমাদের কোনো প্রকার অর্থের প্রয়োজন হয় না, এগুলোর নাম হচ্ছে আমাদের কি? মুক্ত দ্রব্য। তাহলে যদি আসে বাতাস, সূর্যের আলো, সমুদ্রের পানি, বৃষ্টির পানি, এগুলো কোন ধরনের দ্রব্য হিসেবে আখ্যায়িত করা আছে? যে কোনো একটা আসবে। তাহলে আমরা আনসার দেবো কি? এটার নাম হচ্ছে, যেহেতু ফ্রি ফ্রি পাচ্ছি, কোনো প্রকার টাকা পয়সা আমাদের ব্যয় হচ্ছে না, এর নাম হচ্ছে আমাদের কি? মুক্ত দ্রব্য। আর বাকি যেগুলো আমরা টাকা দিয়ে ক্রয় করছি বা অর্থ ব্যয় হচ্ছে, এগুলোর নাম হচ্ছে আমাদের কি? অর্থনৈতিক দ্রব্য। দ্রব্য ক্লিয়ার? তাহলে তোমাদের জন্য শুধু যেগুলো ফ্রি ফ্রি পাবো সেটার নাম হচ্ছে মুক্ত দ্রব্য, আর যেখানে টাকা ব্যয় হবে সেটার নাম হচ্ছে আমাদের কি? অর্থনৈতিক দ্রব্য। এখন আমাদের যে বিষয়টা জানতে হবে, এখানে যে দুইটা কোশ্চেন আমি উপরে মার্ক করে রাখছি, একটা আছে অভাব, এটা দেওয়া আছে অসীম, আর সম্পদটা কি বলা আছে? সীমিত। তাহলে আমাদের যে দুইটা জিনিস এখানে মার্ক করে দেওয়া আছে, একটা আছে অভাব, মানুষের অভাবটা কি বলা আছে এখানে? অসীম। তাহলে তোমাদের কোশ্চেনে আসবে পরীক্ষায় যে মানুষের অভাব কি রকম, তাহলে আমাদের অভাবের কিন্তু শেষ নেই, তাহলে আনসার দিতে হবে কি? আমাদের অভাবটা আছে অসীম। আর এখানে বলা আছে যে সম্পদ কি রকম, তাহলে আমাদের সম্পদটা আছে সীমিত অথবা কি বলা আছে? দুষ্প্রাপ্য। কারণ আমাদের যতটুকু পরিমাণ অভাব আছে সেই অনুপাতে সম্পদটা কি আছে? কম আছে। তাই এটার নাম হচ্ছে সম্পদ হচ্ছে কি আমাদের? সীমিত বা দুষ্প্রাপ্য। তাহলে আমাদের কোশ্চেন আসবে যে সম্পদ কি? সম্পদ আছে কি? সীমিত। মানে সম্পদ কেমন? সম্পদ আছে সীমিত। অথবা আছে অভাবটা কি রকম? অভাবটা আছে অসীম, কারণ অভাবের কোনো প্রকার শেষ নেই। এই দুটা জিনিস একটু ভালো করে তোমরা খেয়াল করবে। যদি সীমিত থাকে সীমিত দিতে হবে, আর দুষ্প্রাপ্য তাহলে কি দিতে হবে? দুষ্প্রাপ্য। কখনো সীমিত আর দুষ্প্রাপ্য একই সঙ্গে আমাদের এমসিকিউতে অ্যাড করা হবে না। তাহলে এইখানে বলা আছে, আরো একটা আমাদের কোশ্চেন দেওয়া আছে যে যদি অভাবের তুলনায় সম্পদকে সীমাবদ্ধতা, মানে সম্পদের যদি সীমাবদ্ধতা থাকে, তাহলে এখানে বলা আছে অভাবের তুলনায় যদি সম্পদের সীমাবদ্ধতা থাকে তাহলে তাকে কোন ধরনের সম্পদ বলা হবে? এমসিকিউতে বলা হবে যে অভাবের তুলনায় যদি সম্পদের সীমাবদ্ধতা থাকে তাহলে ওই সম্পদকে আমরা কোন ধরনের সম্পদ হিসেবে আখ্যায়িত করব। তাহলে যদি অভাবের তুলনায় সম্পদের পরিমাণটা কম হয় সেটার নাম হচ্ছে আমাদের কি? দুষ্প্রাপ্য সম্পদ। এখন আসি, এখানে আরো একটা কোশ্চেন দেওয়া আছে, একাধিক অভাবের মধ্য থেকে গুরুত্ব অনুসারে অভাবটাকে যদি আমরা বাছাই করে নেই সেটার নাম হচ্ছে আমাদের কি? নির্বাচন। কারণ মানুষের অভাবের শেষ নেই, মানুষের অভাবের শেষ আছে? শেষ নেই। একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা অভাব সৃষ্টি হচ্ছে। তাহলে এইখানে গুরুত্ব অনুসারে যখন আমাদের অভাবটা আমরা নির্ধারণ করে দেবো সেটার নাম কি বলা আছে? নির্বাচন। এখন তোমাদের এমসিকিউতে পরীক্ষা যেটা আসবে যে গুরুত্ব অনুসারে যখন মানুষের অভাবটাকে নির্ধারণ করা হবে তাই কি বলা আছে? নির্বাচন বলা হচ্ছে। তাহলে আমাদের গুরুত্ব অনুসারে আমরা অবশ্যই করতে চেষ্টা করব, অভাবটাকে নির্ধারণ করার চেষ্টা করব। এখন পরীক্ষা যেটা আমার দেওয়া থাকবে যে একাধিক অভাবের মধ্যে থেকে অধিক গুরুত্বপূর্ণ অভাব বাছাই করাকে কি বলে?
এখানে অনেক কিছু অপশন দেওয়া থাকবে, 4টা অপশনের মধ্যে আমাদের অপশনের অ্যান্সারটা দিতে হবে কোথায়, নির্বাচন। যে অনেকগুলো অভাব থেকে গুরুত্ব অনুসারে যে একটা অভাব আমরা সংগ্রহ করব, সেই অভাবটার নাম হচ্ছে আমাদের কি, নির্বাচন। তারপর আছে একাধিক দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য, বলা হয়েছে একটি দ্রব্যের অতিরিক্ত পাওয়ার জন্য অপর একটা দ্রব্যের যে পরিমাণ অংশ ছেড়ে দেওয়া হবে তাকে কি বলা হয়ে থাকে। এটা এমসিকিউ আছে যে একটি দ্রব্যের অতিরিক্ত লাভের আশায়, এখানে বলেছে একটি দ্রব্যের অতিরিক্ত লাভের আশায় অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়াকে কি বলা হবে। তাহলে এটার নাম হচ্ছে আমাদের সুযোগ ব্যয়। তাহলে আমাদের দ্রব্য, আমরা যখন অন্য একটা দ্রব্য আমাদের বেশি প্রয়োজন হবে, সেই দ্রব্যটাকে যদি আমরা বেশি প্রিফার করি আর একটা দ্রব্যকে ছেড়ে দেই, যেটাকে ছেড়ে দেবো সেটার নাম হচ্ছে সুযোগ ব্যয়। তাহলে যেটা আমরা বেশি করে উৎপাদন করবো সেটার নাম হচ্ছে সুযোগ ব্যয়, এমসিকিউ আসা দেবো। আর যেটাকে আমরা ছেড়ে দেবো সেটার নাম হচ্ছে আমাদের কি, সুযোগ ব্যয়। অর্থাৎ যে জিনিসটা তোমার ভালো লাগবে সেটার নাম হচ্ছে সুযোগ আয়, আর যেটাকে তুমি ছেড়ে দিবা সেটার নাম হচ্ছে আমাদের কি, সুযোগ ব্যয়। তাহলে পরীক্ষায় আসবে যে একটি দ্রব্যের অতিরিক্ত লাভের আশায় অপর একটা দ্রব্যের যে পরিমাণ অংশ ছেড়ে দেওয়া হয় সেই অংশটুকু কি বলা আছে, সুযোগ ব্যয় বলা আছে। এগুলো আমরা একটু করে গ্রাফের মাধ্যমে দেখবো যে কোন অংশটুকু সুযোগ ব্যয়, কোন অংশটুকু আমাদের উৎপাদন সীমারেখা, কোনটা আমাদের অর্জনযোগ্য সম্পদ, কোনটা আমাদের সম্পদের পরিপূর্ণ ব্যবহার। গ্রাফ আকারে একটু পর দেখানো হবে। তার আগে যা সিম্পল যে বিষয়গুলো আছে, যেগুলো সহজ বিষয়, যেগুলো আসার মতো কোশ্চেন, এই কোশ্চেনগুলো আমরা এখানে আলোচনা করতেছি। এখন তোমাদের এখানে যে আরেকটা আলোচ্য বিষয় দেওয়া আছে সেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্মপর্যায় কয়টি। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে যে আমাদের অর্থনৈতিক যে বিভিন্ন প্রকার সমস্যাগুলো হয় এই সমস্যাগুলোর কর্মপর্যায় আছে কয়টি। তাহলে এখানে মূলত অ্যান্সার দেওয়া আছে আমাদের কয়টি পর্যায়ে দেওয়া আছে, 3টি। সাধারণত আমাদের অর্থনৈতিক সমস্যাগুলো হয়ে থাকে 3টি পর্যায়ে। এই 3টি পর্যায়ে এই সমস্যাগুলো কি হবে, আমাদের সমাধান করা হবে। তারপর এখানে আরেকটা কোশ্চেন দেওয়া আছে পিপিসি নির্দেশ করে। পিপিসি তে সাধারণত আমরা বলি উৎপাদন সম্ভাবনা রেখা, এটা সবাই জানে। যখন তোমরা যেহেতু কোনো প্রকার কম্পিটিশন বা পরীক্ষার এক্সামে যাবা তখন একটা ব্যতিক্রম নিয়ম দেবে, তারা আছে এটার নাম হচ্ছে আমাদের সীমান্ত রেখা। কারণ ওই পিপিসি রেখার বাইরে আমরা উৎপাদন করতে পারবো না। যেমন এখানে তোমাদের দেখে দিচ্ছি একটু হালকা করে চিত্রটা, এইখানে দেওয়া আছে এই রেখাটার নাম হচ্ছে পিপিসি রেখা। যদি দেখা না যায় তারপর বলে দিবা। এই রেখাটার নাম হচ্ছে আমাদের সীমান্ত রেখা। মনে করো এটা বাংলাদেশ, ওটার বাইরে আমরা উৎপাদন করতে পারবো না, সাইডে ইন্ডিয়া দেওয়া আছে। তাহলে এইটার নাম হচ্ছে আমাদের সীমান্ত রেখা বা পিপিসি রেখা। তাহলে এইটাকে আমরা বলতে পারি সীমান্ত রেখা। রেখাগুলো বোঝা না গেলে একটু বলে দিবা। তাহলে পিপিসি রেখাটার নাম হচ্ছে আমাদের সীমান্ত রেখা। তাহলে এমসিকিউতে এরকম একটা চিত্র বা গ্রাফও থাকতে পারে, থাকার পর তোমাদের বলে দেবে যে পিপিসি দ্বারা কি নির্দেশ করা হয়। তাহলে পিপিসি রেখা দ্বারা কি নির্দেশ করা আছে, সীমান্ত রেখা নির্দেশ করা আছে। অথবা এই চিত্রটা দিয়ে বলা হবে এই রেখাটা এখানে দেবে এ, আর দেওয়া আছে বি বিন্দু। এই রেখাকে কি নির্দেশ করা হয় বলতে পারো, আমরা উৎপাদন সময় রেখা বলতে পারি, পিপিসি রেখাও বলতে পারি, অথবা সীমান্ত রেখাও বলতে পারি। তাহলে একসঙ্গে আমাদের 3টে জিনিস মাথায় রাখতে হবে। তাহলে ওটার নাম হচ্ছে একটা পিপিসি রেখা, অথবা সীমান্ত রেখা, অথবা অপর নাম কি বলা হবে, উৎপাদন সম্ভাবনা রেখাও বলা হবে। তাহলে এই যে আরেকটা কোশ্চেন লেখা দেওয়া আছে পিপিসি এর পূর্ণরূপ কি। তোমাদের এমসিকিউতে আসতে পারে, এরকম করে দেওয়া থাকতে পারে যে পিপিসি এর পূর্ণরূপ কি। তাহলে আমাদের পূর্ণরূপটা অবশ্যই জানতে হবে। প্রোডাকশন পসিবিলিটি কার্ড। তাহলে পিপিসি এর পূর্ণরূপ হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কি বলা আছে, কার্ড। তাহলে এমসিকিউতে যদি এরকম পিপিসি দেওয়া থাকে তাহলে অবশ্যই এটাকে আমাদের आंसर দিতে হবে কি, প্রোডাকশন পসিবিলিটি কার্ড। একটা মজার বিষয় হচ্ছে ভাই, ইকোনমিক্স সাবজেক্টটা বেশি মুখস্থ না করলেও চলবে, যারা বুঝার জিনিস সেখানে শুধু বুঝে নিতে হবে, এটা মুখস্থ করার দরকার নেই। যেমন চিত্র থেকে যদি কোশ্চেন আসে এটা মুখস্থ করার দরকার নেই, এটা জাস্ট আমাদের বুঝতে হবে। আর যে যেগুলো মুখস্থ করা এটা দেখলে বোঝা যায় যে কি কি জিনিস আমাদের মুখস্থ করতে হবে। আরটা হলো আছে পিপিসি রেখায় কয়টি দ্রব্যের সংমিশ্রণ দেখানো হয়। তাহলে এই যে আমি রেখাটা দিছি, এই রেখাটা তোমাদের উদ্দীপকে দেওয়া আছে, বা সরি এটা আছে তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে যে পিপিসি রেখায় কয়টি দ্রব্যের সংমিশ্রণ দেখানো হয়। এই পিপিসি রেখার মাধ্যমে সবসময় 2টি দ্রব্যের সংমিশ্রণ দেখানো হবে। তাহলে আমাদের এমসিকিউতে আসবে উৎপাদন সময় রেখায় কয়টি দ্রব্যের সংমিশ্রণ দেখানো হয়, 2টি দ্রব্যের। উত্তর বলা আছে পিপিসি রেখায় কয়টি দ্রব্যের সংমিশ্রণ দেখানো হবে, 2টি দ্রব্যের। অথবা বলা হবে সীমান্ত রেখায় কয়টি দ্রব্যের সংমিশ্রণ দেখানো হয়। তাহলে আমাদের আনসারটা চলে আসছে কি, 2টি দ্রব্যের সংমিশ্রণ দেখানো হচ্ছে। তাহলে আবার আলোচনায় আমরা যাই। এখানে বলা আছে যদি অভাবের তুলনায় আমাদের সম্পদের পরিমাণটা কম থাকে সেটার নাম হচ্ছে আমাদের কি, দুষ্প্রাপ্য সম্পদ।
আর যদি বলি যে আমাদের অভাব অনুসারে বা গুরুত্ব অনুসারে যে সম্পদটা আমরা নির্ধারণ করব আর একটা সম্পদ ছেড়ে দেবো, যেটাকে ছেড়ে দেবো সেটার নাম হচ্ছে আমাদের কি সুযোগ ব্যয়। আর যে জিনিসটাকে আমরা অ্যাকসেপ্ট করবো বা গ্রহণ করবো সেটার নাম হচ্ছে আমাদের কি সুযোগ আয়। তাহলে যে জিনিসটা আমরা অ্যাকসেপ্ট করলাম এটার নাম কি বলা হচ্ছে সুযোগ আয়, আর যে জিনিসটা আমরা ছেড়ে দিলাম সেটার নাম কি বলা হচ্ছে আমাদের সুযোগ ব্যয়। আশা করি তোমরা এই কোশ্চেনগুলো এইভাবে মুখস্থ করবা এবং পড়বা। এখন বলা আছে অর্থনৈতিক সমস্যা, আর এর আগেও বলে দিলাম যে অর্থনৈতিক সমস্যা হচ্ছে মোট কয়টি আমাদের 3টি। আর একটা বলছিলাম পিপিসি কি নির্দেশ করে, কয়টি দ্রব্যের সংমিশ্রণ থাকে, এখানে 2টি দ্রব্যের সবসময় সংমিশ্রণ থাকবে। তাহলে পিপিসি রেখার মধ্যে কয়টি দ্রব্যের সংমিশ্রণ থাকবে, 2টি দ্রব্যের। যদি পরীক্ষা আসে পিপিসি এর পূর্ণরূপ কি, তাহলে পিপিসি এর পূর্ণরূপটা বলা আছে কি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। তাহলে পিপিসি এর পূর্ণরূপ কি বলা আছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। আর এখানে বলা আছে পিপিসি এর কয়টি দ্রব্যের সংমিশ্রণ দেখানো হয়েছে, তাহলে ওটা 2টি দ্রব্যের সংমিশ্রণ দেখানো হয়েছে। এখানে কখনো 2টির বেশি দ্রব্য থাকবে না। তাহলে এটা হচ্ছে আমাদের এমসিকিউ, যেখানে কয়টি দ্রব্যের সংমিশ্রণ দেখানো হয়, 2টি দ্রব্যের সংমিশ্রণ দেখানো হয়ে থাকে। এখন আমরা কিছু জিনিস গ্রাফের মাধ্যমে দেখবো। সেটা হচ্ছে আমাদের যে কখন অর্জনযোগ্য সম্পদ নির্দেশ করবে, কখন সম্পদের পরিপূর্ণ ব্যবহার হবে, কখন আছে সম্পদের অপূর্ণ ব্যবহার হবে, কখন আমাদের 2টি দ্রব্যের সংমিশ্রণ থাকবে, কখন সুযোগ ব্যয় হবে, এই জিনিসগুলো একটু গ্রাফের মাধ্যমে দেখবো। এখানে আমি একটা গ্রাফ অঙ্কন করবো। যদি তোমাদের সাথে খাতা কলম থাকে সুন্দর করে তোমরা সঙ্গে সঙ্গে এটা অঙ্কন করে নিতে পারো। সাপোজ এখানে তোমাদের পরীক্ষায় দেওয়া আছে, দেওয়া থাকবে যেভাবে গ্রাফটা, এরকম একটা গ্রাফ দেওয়া আছে। কালারটা একটু চেঞ্জ করে নেই। হলুদ কালার ব্যবহার করি, তাহলে সুন্দর হবে। তোমাদের পরীক্ষায় এইভাবে গ্রাফ নির্দেশ করে দেওয়া থাকতে পারে। এইভাবে গ্রাফ দেওয়া আছে, দেওয়ার পর এখানে দেওয়া আছে এ এবং এখানে দেওয়া আছে ডি, আর হঠাৎ করে এখানে একটা বিন্দু দেওয়া আছে, এটা নাম দিয়ে রাখছে তারা ই বিন্দু। এখন কোশ্চেনে আমাদের আসবে ই বিন্দু কি নির্দেশ করে। তাহলে কোশ্চেনটা আসবে, নিচে লিখলে দেখা যাচ্ছে কিনা একটু বলে দিও। ই বিন্দু কি নির্দেশ করে। যদি নিচে দেখা না যায় তোমরা একটু বলে দিবা যে ই বিন্দু কি নির্দেশ করতেছে। যদি এরকম আমাদের কোশ্চেন থাকে তাহলে এটা ডিরেক্টলি অ্যান্সার দেবো। এটা হচ্ছে অর্জনযোগ্য সম্পদ, অর্জনযোগ্য সম্পদ। তাহলে ই বিন্দু আমাদের কি নির্দেশ করতেছে, অর্জনযোগ্য সম্পদ। তাহলে আমাদের ডিরেক্ট অ্যান্সার হচ্ছে অর্জনযোগ্য সম্পদ। আর যদি ভাই এইখানে একটা বিন্দু দেয়, এখানে দেওয়ার পর দেওয়া আছে এফ বিন্দু, তোমাদের এমসিকিউ তে এবার আসবে যে এফ বিন্দু কি নির্দেশ করে। একটা আছে ই বিন্দু বাইরে দেখানো হচ্ছে, আরেকটা আছে ভিতরে দেখানো হচ্ছে। তাহলে এই এফ বিন্দুটা হচ্ছে সম্পদের অপূর্ণ ব্যবহার, সম্পদের অপূর্ণ ব্যবহার। অপূর্ণ ব্যবহার। তাহলে আমাদের এখান থেকে আমরা 2টা জিনিস শিখলাম। বাইরে গেলে হচ্ছে আমাদের অর্জনযোগ্য সম্পদ, আর যদি ভিতরে থাকে তাহলে কি নির্দেশ করবে, সম্পদের অপূর্ণ ব্যবহার নির্দেশ করবে। এখন তোমাদের আরো একটা কোশ্চেন আসবে যে এখানে অপূর্ণ ব্যবহার, একটা হচ্ছে অর্জনযোগ্য সম্পদ। এই 2টা কোশ্চেনের বাইরে যে কোশ্চেন আসবে যে ই বিন্দু কি নির্দেশ করে। এবার অর্জনযোগ্য সম্পদ দেওয়া নাই, ওইখানে হচ্ছে যে আমাদের কি নির্দেশ করতেছে, যে এখানে বলা আছে সম্পদের অপূর্ণ ব্যবহার দেওয়া আছে, অর্জনযোগ্য সম্পদ, বিভিন্ন প্রকার পয়েন্ট আমাদের দিয়ে রাখছে। তাহলে এইখানে আমরা উৎপাদন করতে পারবো কি না, এই ধরনের কোশ্চেন দেওয়া থাকে যে ই বিন্দুতে উৎপাদন করতে পারবো কি না, অথবা হ্যাঁ না বা সম্পূর্ণ উৎপাদন করা যাবে। আমার ডিরেক্ট অ্যান্সার হচ্ছে এখানে উৎপাদন করা আমাদের পক্ষে সম্ভব না বা আমরা উৎপাদন করতে পারবো না। আর এই বিন্দুতে এখানে বলেছে সম্পদের অপূর্ণ ব্যবহার। এটার পরিবর্তিতে যে কোশ্চেনটা আসবে যে এখানে কি কোথায় এই বিন্দু কি নির্দেশ করে, এখানে অপূর্ণ ব্যবহার এবার দেওয়া নাই, এবার দেওয়া হচ্ছে বেকারত্ব। তাহলে ই বিন্দু দেওয়া আছে কি নির্দেশ করবে, এটা বেকারত্ব নির্দেশ করে। তাহলে এ বিন্দু হচ্ছে বেকারত্ব, আর ই বিন্দু কি নির্দেশ করলে আমাদের সম্পদের অপূর্ণ ব্যবহার। আর যদি বলা হয় এ এবং বি কি নির্দেশ করে, এ এবং বি হচ্ছে সম্পদের পরিপূর্ণ ব্যবহার, সম্পদের পরিপূর্ণ ব্যবহার। তাহলে এখানে আমাদের 3টা জিনিস শেখানো হয়েছে। একটা হচ্ছে ই বিন্দু হচ্ছে অর্জনযোগ্য সম্পদ, এ বিন্দু হচ্ছে সম্পদের অপূর্ণ ব্যবহার, আর এই রেখাটা সবসময় সম্পদের কি করবে,
পরিপূর্ণ ব্যবহার নির্দেশ করবে। আর এখানে বলছিলাম এই রেখার মধ্যে কয়টি দ্রব্য থাকবে সবসময়? দুইটি দ্রব্য থাকবে। তাহলে এখানে আছে ওয়াই দ্রব্য আর একটা আছে কি এক্স দ্রব্য। এই ধরনের পরীক্ষায় তোমাদের তো এক্স ওয়াই দেওয়া থাকবে না, শুধু ডিরেক্ট কোশ্চেনে আসবে যে এখানে এ ডি রেখার মধ্যে কয়টি দ্রব্যের সংমিশ্রণ দেখানো হয়? দুটি দ্রব্যের। তাহলে ই বিন্দু কি নির্দেশ করলো? অর্জনযোগ্য সম্পদ। আরটা বলা আছে এ বিন্দু কি করলো? সম্পদের অপূর্ণ ব্যবহার। আর এ ডি রেখাটা কি হচ্ছে আমাদের? সম্পদের পরিপূর্ণ ব্যবহার। এখন তোমাদের কোশ্চেন যে অপূর্ণ ব্যবহারের পরিবর্তে সম্পদের এখানে কি আসতে পারে? আমি আরেকটা বলছিলাম তোমাদের এখানে যে বেকারত্ব অথবা উৎপাদন কম, এই ধরনের আমাদের কোশ্চেনের আনসারটাও আসতে পারে। তাহলে এখানে বেকারত্ব নির্দেশ করতে পারে, উৎপাদনের পরিমাণটাও কমও নির্দেশ করতে পারে। তো এই হচ্ছে আমাদের কাজ। যাদের ইচ্ছা এখান থেকে উঠে নিবা বা গ্রাফটা তুলে নিবা, তোমাদেরকে কিছু সময় দেওয়া হলো, দিয়ে স্ক্রিনের মধ্যে তোমরা একটু উঠে নাও, হালকা করে একটু উঠে নাও। তার আগে দেখি কে কে ভাইরা কি কমেন্ট করতেছে, বুঝতে গেছে কিনা। তোমরা একটু উঠে নাও এটা। যাদের সমস্যা হচ্ছে বা বুঝতেছো না তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে হবে অবশ্যই, নাহলে আমরা বুঝবো না যে পারতেছো কিনা বা কথা বোঝা যাচ্ছে কিনা। প্লিজ কাইন্ডলি একটু সবাই জানাবা। লেখাগুলো না বুঝে গেলে আমাদের জানাতে হবে। মোটামুটি যেহেতু এখন উঠানো শেষ হয়ে গেছে মনে হয় অনেকের, তাহলে এখন আমরা নেক্সট আলোচনায় যাই। সেটা হচ্ছে আমরা সুযোগ ব্যয় কিভাবে নির্ধারণ করবো, যে কোনটাকে সুযোগ ব্যয় নির্দেশ করতেছে। এখানে পরীক্ষায় আর একটা চিত্র দেওয়া থাকবে, সেই চিত্রটা একটু দেখি। তোমাদের পরীক্ষায় এভাবে চিত্রটা দেওয়া আছে। তোমাদের ডিরেক্ট অ্যান্সারে বলে দেবে যে 200 এর সুযোগ ব্যয় কত। এই 200 বরাবর কত দেওয়া আছে? 100। তাহলে এটার নাম হচ্ছে আমাদের কি? সুযোগ ব্যয়। বরাবর যে মানগুলো দেওয়া থাকবে সেটার নাম হচ্ছে আমাদের কি? সুযোগ ব্যয়। তাহলে আমাদের এখানে দেওয়া আছে, যদি কোশ্চেন আসে যে 200 এর সুযোগ ব্যয় কত, তাহলে আমরা দেবো কি? 100। তাহলে এখানে কোশ্চেন আছে 200 এর সুযোগ ব্যয় কত। তাহলে 200 এর সুযোগ ব্যয় ডিরেক্ট আমাদের অ্যান্সার হচ্ছে কত? 100। আর যদি এভাবে না আসে, যদি হালকা এইভাবে তারা নিচে দিয়ে রাখে, দেওয়া আছে এইভাবে, এখানে দেওয়া আছে 50, এখানে দেওয়া আছে 30, এখানে দেওয়া আছে 30, এখানে দেওয়া আছে 20। যদি বলা হয় এই 50 এর সুযোগ ব্যয় কত, তাহলে বরাবর আমি কি বলছিলাম, বরাবর যে মানটা থাকবে ওই মানটা আমাদের সুযোগ ব্যয় হিসেবে কাউন্ট করতে হবে। যেমন এখানে 50, এই বরাবর দেওয়া আছে কত? 30, তাহলে সুযোগ ব্যয় হচ্ছে আমাদের 30। তাহলে এই 30 এর সুযোগ ব্যয় কত? এই 30 বরাবর কত দেওয়া আছে? 20, তাহলে আমাদের সুযোগ ব্যয় আছে আমাদের কত? 20। তাহলে এইখানে যে বরাবর যে মানগুলো দেওয়া থাকবে সাধারণত সেটার নাম আছে সুযোগ ব্যয়। তাহলে পরীক্ষায় এমসিকিউ তে এইভাবে দেওয়া থাকবে যে 200 এর সুযোগ ব্যয় কত, 200 বরাবর কত দেওয়া আছে? এই রেখা বরাবর 100, এটা হচ্ছে অ্যানসার। যদি বলা হয় 50 এর সুযোগ ব্যয় কত, তাহলে 50 বরাবর কত দেওয়া আছে? এখানে 30, 30 টা অ্যানসার। যদি বলা হয় 30 এর সুযোগ ব্যয় কত, 30 বরাবর কত দেওয়া আছে? 20, এটা হচ্ছে আমাদের অ্যানসার। এইটুকু হচ্ছে সুযোগ ব্যয়ের কাহিনী, এর থেকে বেশি কিছু আসবে না। কারণ আমরা এই অংশটুকু ছেড়ে দিয়েছি আর এই অংশটুকু বৃদ্ধি করছি, যেটা বৃদ্ধি করছি সেটা হচ্ছে আমাদের সুযোগ ব্যয়, আর যে অংশটুকু আমরা ছেড়ে দিলাম সেটার নাম হচ্ছে আমাদের সুযোগ ব্যয়। তাহলে এমসিকিউর জন্য আমাদের এত ডিটেইলস জানা যায় দরকার নেই, শুধু জানতে হবে যে কোন অংশটুকু আমাদের সুযোগ ব্যয় আছে। তাহলে 50 এর সুযোগ ব্যয় বলছি 30, আর 200 এর সুযোগ ব্যয় বলা আছে 100, আর 30 এর সুযোগ ব্যয় বলা আছে কত? 20। এইটুকু আছে আমাদের এই জায়গার জন্য ইম্পর্টেন্ট। আর একটা চিত্রের জন্য ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে যদি পরীক্ষায় তোমাদের বলে দেওয়া থাকে এইটা চিত্রটা একটু দেখো। এখানে তোমাদের পরীক্ষা দেওয়া থাকবে ওয়াই দ্রব্য, আটা দেওয়া আছে এক্স দ্রব্য, এই দুই ধরনের দ্রব্য দেওয়া আছে। এখানে দেওয়া আছে 200 ওয়াই দ্রব্য, এখানে দেওয়া আছে ধরলাম যে 300 দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে 100, আর এটার নাম তো আমরা জানি 0। তোমাদের পরীক্ষায় যদি বলা হয় সম্পূর্ণ ওয়াই দ্রব্য উৎপাদন করা হবে, তাহলে এক্স দ্রব্য উৎপাদনের পরিমাণ কত। তাহলে সমস্ত জায়গায় যদি বলা হয় সম্পূর্ণ আমরা ওয়াই দ্রব্য উৎপাদন করব, তাহলে এক্স দ্রব্যটা হয়ে যাবে 0,
আর যদি বলে সম্পূর্ণ এক্স দ্রব্য উৎপাদন করা হবে তখন ওয়াইটা হয়ে যাবে আমাদের কত 0। তাহলে যে কোনো একটা যদি সম্পূর্ণ উৎপাদন করা হয় আর একটা অবশ্যই সবসময় অ্যান্সারটা আমাদের চলে আসবে কি 0 বা 0। তাহলে এরকম চিত্র দিয়ে বলবে যে এক্স দ্রব্য উৎপাদনের পরিমাণ যদি 0 হয় তাহলে ওয়াই দ্রব্য উৎপাদনের পরিমাণ কত টোটালি 300 একক। আর যদি বলে ওয়াই দ্রব্য উৎপাদনের পরিমাণ যদি 0 হয় তাহলে এক্স দ্রব্য উৎপাদনের পরিমাণ হচ্ছে কত একক 100 একক। তাহলে যে কোনো একটা যদি আমরা সম্পূর্ণ উৎপাদন করি তাহলে অবশ্যই অন্য একটা দ্রব্য কি হয়ে যাবে আমাদের 0 এককে রূপান্তর হবে। এই যে দুই ধরনের দ্রব্য নিয়ে এটা হচ্ছে আমাদের আলোচনা। তাহলে আমি আবারও বলতেছি যে এখানে যে কোনো একটা দ্রব্য যদি সম্পূর্ণ উৎপাদন করা হয় তাহলে অবশ্যই আরেকটা দ্রব্য উৎপাদনের পরিমাণটা কি হবে 0। আর একটা যদি 0 হয় আর একটা সর্বোচ্চ যে মানটা থাকবে সেটাই হচ্ছে আমাদের উৎপাদনের পরিমাণ। এখন এইখানে তোমাদের সংখ্যা দিয়ে না আসতেও পারে, পরীক্ষায় যদি সংখ্যা না দিয়ে আসে, যদি এরকম করে আসে দেওয়া আছে এখানে n আর একটা দেওয়া আছে কি x, বা এখানে দিলাম r দিয়ে, যেহেতু x দেওয়া আছে r দিয়ে রাখি। যদি পরীক্ষায় আসে যে y দ্রব্য n পর্যন্ত উৎপাদন করা হয়েছে তাহলে y দ্রব্য n হলে x দ্রব্য উৎপাদনের পরিমাণটা হবে 0। আর যদি বলা হয় x দ্রব্য r পর্যন্ত উৎপাদন করা হয়েছে তাহলে y দ্রব্য উৎপাদনের পরিমাণটা হবে কি 0। তাহলে যে কোনো একটা তোমাকে যখন সম্পূর্ণ বলা হবে তখন অটোমেটিক অন্যটা কি করতে হবে আমাদেরকে 0 হিসাবে কাউন্ট করতে হবে। এইটা হচ্ছে আমাদের চিত্র। এখানে যে কয়েকটা চিত্র ইম্পর্টেন্ট ছিল চিত্রগুলো আমি আলোচনা করেছি, যাদের যাদের দরকার তারা একটু বেশি করে লিখে নিবা, আর যাদের আছে তাদের অবশ্যই দরকার নেই, তোমরা শুধু একটু চিত্রগুলো হালকা করে দেখে নিবা। এখন আমাদের যে কাজটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে যেহেতু আমরা আলোচনা করব, এখন আসতেছে অর্থনৈতিক ব্যবস্থা কয় প্রকার। তাহলে এমসিকিউতে দেওয়া থাকবে যে অর্থনৈতিক ব্যবস্থা বিশ্বের কয় ধরনের ছিল। তাহলে এখানে দেওয়া আছে অর্থনৈতিক ব্যবস্থা আছে 4 প্রকার। এখানে অর্থনৈতিক ব্যবস্থা আছে কয় প্রকার 4 প্রকার। তাহলে তোমাদের এমসিকিউতে দেওয়া থাকবে যে বিশ্বে কত ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান ছিল বা আছে। তাহলে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা আছে কয় প্রকার, এখানে দেওয়া আছে 4 প্রকার। এটা আমাদের এমসিকিউ দিতে হবে। এখন আসি এই অর্থনৈতিক ব্যবস্থাগুলো একটু আমাদের জানতে হবে কি কি, নাহলে এমসিকিউতে ভুল হবে। একটা হচ্ছে ধনতান্ত্রিক, অপর নাম হচ্ছে ব্যক্তি মালিকানা, 2 নম্বর হচ্ছে নির্দেশনামূলক বা সমাজতান্ত্রিক, এটা হচ্ছে সরকারি, সমস্ত কিছু সরকারের আন্ডারে পরিচালিত হবে। 3 নম্বর বলা হচ্ছে মিশ্র, যেখানে সরকার এবং বেসরকার দুইটা খাত থাকবে। আর 4 নম্বর বলা হচ্ছে ইসলামী, শুধুমাত্র ইসলাম শরীয় অনুযায়ী যে অর্থনৈতিক ব্যবস্থাগুলো পরিচালিত হবে। তাহলে আমি এখানে 4টা অর্থনৈতিক ব্যবস্থা বলছি, কেন বলছি নাহলে তো আমাদের এমসিকিউ গুলো ভুল হয়ে যাবে। তাহলে 1 নম্বরে বলছিলাম ধনতান্ত্রিক অথবা ব্যক্তি মালিকানা, যেখানে দেখবা সবকিছুর মালিক আছে ব্যক্তি, সেটা হচ্ছে ব্যক্তি মালিকানা। আর যেখানে দেখবা যে সবকিছুর মালিক সরকার, সেটা আছে সমাজতান্ত্রিক বা নির্দেশনামূলক অর্থনৈতিক ব্যবস্থা। আর যেখানে দেখবা যে সরকারও আছে বেসরকারি ভাবে আছে, সেটার নাম হচ্ছে আমাদের মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এখন তোমাদের এমসিকিউ আসলো বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা কোন ধরনের। তো এখানে কি আছে আমাদের সরকারও আছে বেসরকারি ভাবে সম্পত্তি আছে, যেহেতু দুইটাই আছে তাহলে এটার নাম হচ্ছে আমাদের কি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এখন এখানে একটা কোশ্চেন বলা আছে যে ভোক্তার স্বাধীনতা আছে কোন অর্থনৈতিক ব্যবস্থায়। তাহলে ভোক্তা ইচ্ছা মতো ভোগ করবে, ইচ্ছা মতো খাবে, তাহলে এটা কোন অর্থনৈতিক ব্যবস্থা ক্ষেত্রে আছে। তাহলে আমি তোমাদের আগে বলছিলাম যেখানে ব্যক্তি স্বাধীনতা থাকবে, ব্যক্তিগত সম্পদ থাকবে, সেটার নাম হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। আর যদি ধনতান্ত্রিক না থাকে তাহলে আমাদের ব্যক্তি মালিকানা অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে দুইটা জিনিস, ব্যক্তি মালিকানার অপর নাম আসতে পারে পুঁজিবাদী। তাহলে ব্যক্তি মালিকানা না থাকে এখানে ধনতান্ত্রিকও না থাকতে পারে, তাহলে অপর নাম কি থাকতে পারে আমাদের পরীক্ষায় পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। এখন আরেকটা কোশ্চেন আছে যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার সূত্রপাত হয় কোথায়। তাহলে এখানে দেওয়া হচ্ছে ইউরোপ মহাদেশে। তাহলে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার সূত্রপাত হয়েছে কোন মহাদেশে, ইউরোপ মহাদেশে। এখন আবার আসি যে ফরাসি বিপ্লব, ফরাসি বিপ্লব কত সালে হয়, এটা সাধারণত সাধারণ জ্ঞানে আসে, তারপর যেহেতু ইকোনমিক্স রিলেটেড দেওয়া আছে এই অর্থে, তাহলে এটা হচ্ছে 1789 সালে। তোমরা যারা সাধারণ জ্ঞান আগে পড়ছো তারা অবশ্যই এটা ক্লিয়ার করে রাখছো যে এটা ফরাসি বিপ্লব কত সালে, 1789 সালে আমাদের ফরাসি বিপ্লব হয়েছে। এখন আরেকটা বইয়ের নাম দেওয়া আছে এখানে এই অর্থে ডাচ ক্যাপিটাল। কি লিখে দেওয়া আছে বইটার নাম ডাচ ক্যাপিটাল। বইটার লেখকের নাম কি, তাহলে বইটার লেখকের নাম হচ্ছে কার্ল মার্কস। ডাচ ক্যাপিটাল কে লিখেছে, কার্ল মার্কস। যদি এমসিকিউ আসে যে ডাচ ক্যাপিটাল বইটা কার লেখা, তাহলে অটোমেটিক আমরা আনসার দিয়ে দেবো কার লেখা, এটা হচ্ছে কার্ল মার্কসের লেখা। এখন ভোক্তার সম্রাট বলা হয় কোন অর্থ ব্যবস্থাকে। তাহলে আমি বলছিলাম ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, তুমি ইচ্ছা মতো উৎপাদন করবা, ইচ্ছা মতো ভোগ করবা, এখানে তোমাকে কেউ বাধা দিবে না, তুমি যা ইচ্ছা উৎপাদন করতে পারবা তা ভোগ করতে পারবা। এখানে তোমার ফুডলি ভোক্তার স্বাধীনতা আছে, এখানে তোমার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, এখানে ব্যক্তির স্বাধীনতা আছে, এখানে বাট শ্রমিকরা নির্যাতন হয়, এখানে পড়াশোনা করার জন্য বেতন দিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে। এই পয়েন্টগুলো মনে রাখতে হবে যে পড়াশোনার জন্য বেতন দিয়ে পড়াশোনা করতে হবে, ভোক্তার স্বাধীনতা বা সার্বভৌমত্ব আছে,
এখানে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কার্যকর আছে। তাহলে আমাদের যে কোশ্চেনটা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কোন অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে কার্যকর আছে, তাহলে আমাদের দিতে হবে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে ভোক্তার স্বাধীনতা থাকলো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এখানে মানুষগুলোর মূল টার্গেট হচ্ছে কিভাবে মুনাফা অর্জন করা যায়। তাহলে যদি আসে এমসিকিউতে কোন অর্থনৈতিক ব্যবস্থার মূল টার্গেট মুনাফা অর্জন করা, তাহলে আমাদের অ্যান্সার দিতে হবে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মূল উদ্দেশ্য হচ্ছে কি অর্জন করবে, তারা মুনাফা অর্জন করবে। এখানে মানুষের চাহিদার পরিমাণটা অনেক বেশি থাকবে, এখানে বেতন দিয়ে পড়াশোনা করতে হবে, এখানে তুমি যদি কোনো কিছু করতে যাও সরকারের পারমিশন লাগবে না, এখানে কোনো প্রকার তোমার নিরাপত্তারও ব্যবস্থা থাকবে না, মানে যেহেতু এখানে সরকার নেই তাহলে এখানে কোনো প্রকার নিরাপত্তা ব্যবস্থা আমাদের নেই। তাহলে এখন বলা হচ্ছে ভোক্তার সম্রাট বলা হয় কোন অর্থনৈতিক ব্যবস্থাকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে কি বলা হবে, ভোক্তার সম্রাট বলা হবে। এখন বলা আছে মুদ্রাস্ফীতি। আমি একটু আগে বলছিলাম যেখানে মানুষের চাহিদার পরিমাণটা অনেক বেশি থাকবে, অটোমেটিক দ্রব্যের দামটা সেখানে কি হবে, বেশি হবে। তাহলে এখানে বলা আছে মুদ্রাস্ফীতি উপস্থিত, মানে দ্রব্যের দামটা কোথায় বৃদ্ধি পায়, সেটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়। এই পয়েন্টগুলো তোমাদেরকে বেশি করে পড়তে হবে, যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার সূত্রপাত তোমার হচ্ছে ইউরোপে, আর ভোক্তার সম্রাট বলা হয় কাকে, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে। মুদ্রাস্ফীতি উপস্থিত আছে কোথায়, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়। আরো একটা বলছিলাম মূল উদ্দেশ্য কি অর্জন করবে, তারা মুনাফা অর্জন করবে, মানে লাভ করবে, সব সময় লাভ করবে। কোন অর্থনৈতিক ব্যবস্থায় দেওয়া আছে, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়। এদের টার্গেটটাই হচ্ছে আমাকে বড় লোক হইতে হবে, আর গরিব থাকা যাবে না, মানে একজন থেকে আরেকজন বড় হওয়ার চিন্তা, সেটাই হচ্ছে আমাদের কোন ধরনের ব্যবস্থা, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। আর একটা ইনভিজিবল হ্যান্ডস, এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে এটা মার্ক করে রাখো। অদৃশ্য হাত, অদৃশ্য হাত কি বলা আছে এখানে, অদৃশ্য হাত কোন অর্থ ব্যবস্থার ক্ষেত্রে প্রযোজ্য। ইনভিজিবল হ্যান্ড যাকে বলা হয়, ইংলিশেও আসতে পারে যে ইনভিজিবল হ্যান্ডস, সেটার নাম হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে অদৃশ্য হাত কোন অর্থ ব্যবস্থার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, আমাদের ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে এটা কি বলা আছে, প্রযোজ্য। আর একটা দেখ কোন অর্থনৈতিক ব্যবস্থার ভোক্তার স্বাধীনতা নাই। যেহেতু ভাই যেখানে গভর্নমেন্ট থাকবে, সরকার থাকবে, সেখানে তুমি ইচ্ছা মতো উৎপাদন করতে পারবে না, ভোগ করতেও পারবে না। তাহলে যেখানে সেটার নাম হচ্ছে, আমি কি বলছিলাম, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বা সরকারি অর্থনৈতিক ব্যবস্থা, অথবা বলা আছে নির্দেশনামূলক অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে কোন অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে আমাদের ভোক্তার স্বাধীনতা নেই বলা আছে, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে কোন ভোক্তার স্বাধীনতা থাকবে না। আর ভোক্তার স্বাধীনতা আছে কোথায় বলছিলাম, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ভোক্তার স্বাধীনতা থাকবে বা ভোক্তার সার্বভৌমত্ব থাকবে। এই যেখানে দেওয়া আছে ভোক্তার স্বাধীনতা আছে, কোন অর্থনৈতিক ব্যবস্থা দেওয়া আছে এখানে, যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ভোক্তার স্বাধীনতা আছে, আর এখানে দেওয়া আছে ভোক্তার স্বাধীনতা নেই। সমাজতান্ত্রিকের ক্ষেত্রে কোন প্রকার এখানে ভোক্তার স্বাধীনতা থাকবে না, মানে ইচ্ছা মতো আমরা উৎপাদন করতে পারবো না, ইচ্ছা মতো ভোগ করতে পারবো না। তারপর আছে শ্রমিক শোষণ লক্ষ্য করা যায়। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা সাধারণত এটা আগে রাজারা ছিল, রাজাদের তারা বেশি করে পরিচালিত হতো, রাজারা জোর করে মানুষের কাজ করে নিত, তার বিনিময়ে সামান্য পরিমাণ খাবার দিত, ওইদিকে না যায়। শুধু এটা মনে রাখবা যে শ্রমিক শোষণ লক্ষ্য করা যায় ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, মানে শ্রমিকদেরকে জোর করে কাজ করে নেওয়া হয় কোন অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে। আর যদি একটা বিপরীতটা আসে যে কোন অর্থনৈতিক ব্যবস্থার শ্রমিক শোষণ নাই, তাহলে আমরা অ্যান্সার দেবো কি সমাজতান্ত্রিক। এখানে কোনো প্রকার শ্রমিকদের নির্যাতন করা হয় না, কোনো প্রকার শ্রমিকদের মনে করে একটা পার ডে ঘন্টা থাকবে। ও তার আগে বলে দেয় শ্রমিকদের এখানে যে সমাজতান্ত্রিকটা আসতেছে, শ্রমিক নির্যাতন এখানে করা হবে না, এবং তাদের যে কাজ সেটা হচ্ছে 8 ঘন্টা করতে হবে। পার ডে কত ঘন্টা কাজ করতে হবে, শ্রমিকদেরকে 8 ঘন্টা করে কাজ করতে হবে। এর বেশি কাজ করলে তার নাম হচ্ছে ওভারটাইম বেতন দিতে হয়। এখন তোমাদের এমসিকিউতে আসবে যে ওভারটাইম বেতন কত টাকা দিতে হবে, মূল বেতনের দ্বিগুণ। তাহলে ওভারটাইম বেতন হচ্ছে কি, মূল বেতনের দ্বিগুণ হারে আমাদেরকে পেড করতে হবে। এমসিকিউতে বলা থাকবে যে যদি একজন শ্রমিক তার ওভারটাইম মানে কাজ করে থাকে, তাহলে তার কত টাকা পেড করতে হবে, মূল বেতনের দ্বিগুণ টাকা তাদের কি করতে হবে, পেড করতে হবে। এই জিনিসটা আমাদের মাথায় ঠিক করতে হবে। তাহলে শ্রমিকরা শোষণ হবে কোথায়, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়, আর কোথায় শ্রমিকরা শোষণ হবে না, সেটা হচ্ছে সমাজতান্ত্রিক বা নির্দেশনামূলক অর্থনৈতিক ব্যবস্থা। কোথায় ভোক্তার স্বাধীনতা আছে, ভোক্তার স্বাধীনতা আছে ধনতান্ত্রিকে। কোথায় ভোক্তার স্বাধীনতা নেই, এখানে দেওয়া আছে নির্দেশনামূলক বা সমাজতান্ত্রিকের ক্ষেত্রে কোনো প্রকার ভোক্তার স্বাধীনতা নেই, কারণ এখানে ভোক্তা ইচ্ছা মতো উৎপাদনও করতে পারবে না, ইচ্ছা মতো ভোগ করতেও পারবে না। আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা যাকে বলছিলাম, অদৃশ্য হাত বা ইনভিজিবল হ্যান্ডস কোন অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে কার্যকর, সেটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা হচ্ছে কার্যকর। আর যদি আমাদের এমসিকিউতে এরকম করে আসে কোথায় চাহিদার পরিমাণটা কম থাকে, তাহলে হচ্ছে নির্দেশনামূলক, কোথায় দ্রব্যের দামটা কম থাকবে নির্দেশনামূলক, কোথায় মুদ্রাস্ফীতি কম নির্দেশনামূলক, কোথায় বেকারত্ব কম সেটা হচ্ছে আমাদের যে নির্দেশনামূলক আছে। এই ধরনের জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে। এখন আসি, এশিয়া মহাদেশে মহামন্দা শুরু হয়
1998 সালে। এটা সাধারণ জ্ঞানের পড়া। তারপরে ইকোনমিক্স এর মধ্যে চলে আসে যেহেতু ইকোনমিক্স রিলেটেড মহামন্দা। তাহলে এখানে বলা আছে এশিয়া মহাদেশে মহামন্দা শুরু হয় কত সালে বলা আছে 1998 সালে। এই যে মহামন্দা এটা আমাদের একটু ভালো করে মুখস্থ রাখতে হবে যে মহামন্দা শুরু হয় কত সালে 1998 সালে। আরটা বলা আছে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে তোমাদের বলছিলাম যে ইসলাম নির্দেশ অনুযায়ী যে অর্থনৈতিক ব্যবস্থাটা পরিচালিত হবে যেমন হালাল হারাম সুদ এগুলোর নাম আছে আমাদের কি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। যদি এমসিকিউতে আসবে যে কোন অর্থনৈতিক ব্যবস্থায় সুদ খাওয়া যাবে না আমাদের অ্যান্সার দিতে হবে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। কোথায় হালাল হারামের বিধান আছে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। কোন অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে জাকাত দিতে হবে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। কোন অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে শ্রমিকদের পারিশ্রমিকের মূল্য ঘাম সুগার আগে দিতে হবে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে এই যে হালাল হারাম জাকাত সুদ এই ধরনের দিয়ে যদি আমাদের এমসিকিউ আসে ডেকে আমরা দেবো কি ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। আর যদি দুইটাই একসাথে থাকে যে সরকারও আছে বেসরকারি খাত আছে কিছু কিছু খাত সরকারি কিছু কিছু বেসরকারি দুইটা যদি একসাথে থাকে তাহলে এটার নাম হচ্ছে আমাদের কি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। সব থেকে যেটা ইম্পর্টেন্ট আরেকটা এমসিকিউ সেটা হচ্ছে কোন অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে কেন্দ্রীয় পরিকল্পনা থাকবে। এটা মনে রাখবা যে কোন অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে কেন্দ্রীয় পরিকল্পনা থাকবে। তাহলে কোথায় থাকতে হবে যেখানে গভর্নমেন্ট আছে। তাহলে এর নাম হচ্ছে কি সরকারি বা নির্দেশনামূলক অর্থনৈতিক ব্যবস্থা। আমাদের অ্যান্সার দিতে হবে যে নির্দেশনামূলক অর্থনৈতিক ব্যবস্থা, কারণ এখানে কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী রাষ্ট্রটা কি করা হয় পরিচালনা করা হয়। এখন আরেকটা কোশ্চেন আছে রিবা অর্থ কি। রিবা অর্থ বলা আছে ইসলামী ভাষায় এর অর্থ হচ্ছে সুদ। তাহলে পরীক্ষা যদি আসে রিবা অর্থ কি আমাদের অ্যান্সার দিতে হবে কি সুদ। তাহলে রিবা অর্থ হচ্ছে সুদ। এখন আসি অর্থনীতিকে কয়টি ভাগে ভাগ করা আছে। সাধারণত অর্থনীতিকে দুইটি ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। তাহলে আমাদের পরীক্ষায় এমসিকিউ দেখবে যে অর্থনীতিকে কয়টি ভাগে বিভক্ত করা আছে। তাহলে আমরা দেবো অর্থনীতিকে দুটি ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে ম্যাক্রো আর একটা হচ্ছে মাইক্রো। এটা জানার দরকার নাই, শুধু জানতে হবে আমাদের অর্থনীতিকে কয়টি ভাগে ভাগ করা আছে দুটি ভাগে। এখন এই ম্যাক্রো অর্থ কি এটা জানতে হবে। ম্যাক্রো অর্থ হচ্ছে কি বৃহৎ। তাহলে ম্যাক্রো অর্থ যদি পরীক্ষা আসে ম্যাক্রো অর্থ আমাদের কি দিতে হবে বৃহৎ দিতে হবে। আরেকবার তোমাদের একটু আলোচনা করে দেয়। তাহলে অর্থনৈতিক ব্যবস্থা কয় ধরনের পেলে আমরা দুই ধরনের। কোথায় ভোক্তা স্বাধীনতা আছে ধনতান্ত্রিকের ক্ষেত্রে, কোথায় ভোক্তা স্বাধীনতা নাই যেটা নির্দেশনামূলক বা সমাজতান্ত্রিক এখানে কোনো প্রকার ভোক্তা স্বাধীনতা নাই। তারপরে হচ্ছে কোথায় দ্রব্যের দাম বা মুদ্রাস্ফীতি বেশি যেটা ধনতান্ত্রিক এখানে মুদ্রাস্ফীতি থাকবে দ্রব্যের দামটাও বেশি থাকবে। কোথায় মুদ্রাস্ফীতি কম যেটা নির্দেশনামূলক বা সমাজতান্ত্রিক এখানে কোনো প্রকার মুদ্রাস্ফীতি নেই। তারপর যদি আসে কোথায় শ্রমিকরা নির্যাতন হয় ধনতান্ত্রিকের শ্রমিকরা নির্যাতন হবে, কোথায় শ্রমিকরা নির্যাতন হয় না তাহলে হচ্ছে সমাজতান্ত্রিক বা নির্দেশনা ক্ষেত্রে শ্রমিকরা নির্যাতন হয় না। তারপর যদি বলা হয় স্বয়ংক্রিয় ধন ব্যবস্থা কোন অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে আছে এটা আনসারটা হচ্ছে আমাদের কি ধনতান্ত্রিক। তাহলে ভোক্তার স্বাধীনতা আছে কোথায় ধনতান্ত্রিক ক্ষেত্রে। কোথায় চাহিদার পরিমাণটা অনেক বেশি থাকবে তাহলে ধনতান্ত্রিকের চাহিদার পরিমাণটা অনেক বেশি। আর যদি বলা হয় কোথায় চাহিদার পরিমাণটা অনেক কম তাহলে আমাদের দিতে হবে কি নির্দেশনামূলক ক্ষেত্রে চাহিদার পরিমাণটা অনেক কম। আরো যদি এমসিকিউতে পরীক্ষা দেওয়া থাকে কোথায় সমস্ত সম্পদের মালিক থাকবে রাষ্ট্র তাহলে সে নির্দেশনামূলক অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে সমস্ত সম্পদের মালিক থাকবে রাষ্ট্র। আর কোথায় সমস্ত মালিকের থাকবে ব্যক্তি যেটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে সমস্ত সম্পদের মালিকের থাকবে ব্যক্তি। এখানে হচ্ছে আমাদের মূল কথা। আরেকটা যে কোন অর্থনৈতিক ব্যবস্থার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা, যে ধনতান্ত্রিকের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা, আর কার উদ্দেশ্য মুনাফা অর্জন করা নয় তাহলে নির্দেশনামূলক অর্থনৈতিক ব্যবস্থার উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। তাহলে আরেকটা কোশ্চেন যে কোথায় বেতন দিয়ে পড়াশোনা করতে হয় ধনতান্ত্রিক ক্ষেত্রে যেহেতু ব্যক্তি মালিকানা প্রাইভেট বিশ্ববিদ্যালয় সবকিছু প্রাইভেট সেক্টর হবে এখান থেকে বেতন দিয়ে পড়াশোনা করতে হবে। কোথায় বেতন দিয়ে পড়াশোনা করতে হবে না তাহলে আমাদের জানা হচ্ছে নির্দেশনামূলকের ক্ষেত্রে কোনো প্রকার বেতন দিয়ে পড়াশোনা করতে হবে না। আশা করি আমি যে টপিকগুলো তোমাদের আলোচনা করলাম বুঝতে পারছো। এখানে দেওয়া আছে যে কোন অর্থ ব্যবস্থার পুঁজিপতি সৃষ্টি হয়। তাহলে তোমাদের কোন অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে বলা আছে কি পুঁজিপতি সৃষ্টি হবে। তাহলে আমি আগে বলেছিলাম যেখানে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা থাকবে সেখানে অবশ্যই কি সৃষ্টি হবে পুঁজিপতি সৃষ্টি হয়ে যাবে। তাহলে এখানে আবারও বলে দিচ্ছি যে কোন অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে পুঁজিপতি সৃষ্টি হয়ে থাকবে। তাহলে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে পুঁজিপতি মানে ওইখানে বলা হচ্ছে বড় লোক হবে সবাই চিন্তা ভাবনা থাকবে যে টাকা পয়সা হয়ে যাবে। এটাই বাজার চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাত। তাহলে এটা দাম নির্ধারণ হবে মানে চাহিদা ও যোগান দ্বারা যখন দামটা নির্ধারণ হবে সেটার নাম হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। তাহলে যেখানে কোন প্রকার মানুষের এখতিয়ার নেই শুধুমাত্র চাহিদা ও যোগান দ্বারা যে অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হবে সেটার নামে কি বলা আছে স্বয়ংক্রিয় অর্থনৈতিক ব্যবস্থা। আর তোমাদের আগে বলছিলাম স্বয়ংক্রিয় অর্থনৈতিক ব্যবস্থা কোন ব্যবস্থার ক্ষেত্রে কার্যকর ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বা ব্যক্তি মালিকানা বা বেসরকারি মালিকানার ক্ষেত্রে কি করা আছে কার্যকর।
এখানে আরেকটা কোশ্চেন দেওয়া আছে যে অর্থ ব্যবস্থায় সরকারি নিয়ন্ত্রণ ও উদ্যোগে এবং বেসরকারি স্বাধীনতা আছে, তার নাম কি? এখানে বলা আছে সরকারের পাশাপাশি কে থাকবে? বেসরকারিও যদি থাকে, তাহলে আমি অ্যাডজাস্ট করে কিছু আগে বলছিলাম যখন সরকার থাকবে এবং বেসরকারি দুটো জিনিস অ্যাডজাস্ট করে থাকবে সেটার নাম হচ্ছে আমাদের কি? মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে যেখানে সরকারও থাকতেছে বেসরকারি থাকতেছে সেটার নাম হচ্ছে আমাদের কি? মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। একটু আগে তোমাদের বলছিলাম অর্থনীতিকে দুদিকে ভাগ করা আছে, একটা হচ্ছে ম্যাক্রো আর একটা কি বলা আছে মাইক্রো। ম্যাক্রো অর্থ জানি আমরা বড়, আর মাইক্রো অর্থ কি বলা আছে এখানে? অতি ক্ষুদ্র। তাহলে ম্যাক্রো মানে বড় আর মাইক্রো মানে কি বলা আছে? অতি ক্ষুদ্র। যদি এমসিকিউ আসে মাইক্রো মানে কি? ক্ষুদ্র, আর যদি আসে ম্যাক্রো মানে কি? তাহলে আমরা দেবো কি? বড়। এখন এই যে ম্যাক্রো এবং মাইক্রো এই দুটো শব্দ কে ব্যবহার করেছে? এটা এমসিকিউ আসে র্যাগনার ফিশ। তাহলে এই যে র্যাগনার ফিশ তিনি সর্বপ্রথম এই ম্যাক্রো এবং মাইক্রো শব্দটি কি করেছে? ব্যবহার করেছে। আর সাল আছে কত সাল থেকে? 1933 সাল। এই শব্দটি তিনি ব্যবহার করেছে 1933 সালে। আবার একটু বলে যায় যে যদি আসে পরীক্ষায় ম্যাক্রো অর্থ কি? বৃহৎ, আর মাইক্রো অর্থ কি বলা আছে? ক্ষুদ্র বা ছোট। আর যদি বলা হয় ম্যাক্রো এবং মাইক্রোর জনকের নাম কি বলা আছে? র্যাগনার ফিশ। র্যাগনার ফিশ কত সালে এই ম্যাক্রো এবং মাইক্রো ইকোনমিক্স আবিষ্কার করেছে? তাহলে আমাদের আছে দেওয়া আছে কত সালে? 1933 সালে। এখানে একটা দেওয়া আছে চিত্র। গ্রাফটা টোটালি যদি স্পষ্ট না বোঝা যায় আমি একটু অঙ্কন করে দেখাচ্ছি তোমাদের গ্রাফটা। যে চিত্রে এ বি, চিত্রটা এভাবে দেওয়া নাই, চিত্রটা আমি অঙ্কন করে দিই তোমাদের, একটু তোমরা উঠে নিবা যারা বুঝতেছো না বা দেখা যাচ্ছে না। যাই যদি দেখা না যায় একটু বলে দাও, তারপর আমি নিজে অঙ্কন করে দিচ্ছি। এখানে দেওয়া আছে এক্স দেওয়া আছে, আর এটা দেওয়া আছে ওয়াই। এখানে দেওয়া আছে একটা রেখা যার নাম আছে ডিডি রেখা, আর এখানে দেওয়া আছে আমাদের এস এস রেখা। এইভাবে দেওয়া আছে। এখানে দাম দেওয়া আছে 5 টাকা, তারপর উপরে দাম দেওয়া আছে, এখানে দেওয়া আছে দাম 10 টাকা, আর নিচে একটা রেখা দিয়ে এখানে দাম দেওয়া আছে 20 টাকা। আর এখানে আছে এ বিন্দু, এখানে আছে বি বিন্দু, এখানে আছে ই বিন্দু, এটা আছে সি বিন্দু, আর এটার নাম বলা আছে ডি বিন্দু। এখন তোমাদের এখানে কোশ্চেনে বলা আছে চিত্রে এ বি, মানে এখানে বড় হাতের এ বি দিতে হবে। যাই হোক, এ বি, তাহলে চিত্রে আমার দুইটা অক্ষ দেওয়া আছে, একটা দিচ্ছে কি দ্বারা? এ বি। তাহলে চিত্রে এ বি দ্বারা কি নির্দেশ করে? তাহলে আমাদের প্রথমে রেখাগুলো জানতে হবে। এই যে ডি ডি হচ্ছে মানুষের চাহিদা রেখা, আর এস এস হচ্ছে মানুষের সম্পদ রেখা, মানে যোগান রেখা কতটুকু পরিমাণ আছে। তাহলে আমাদের বলছে কোশ্চেন দ্বারা চিত্রে এ বি দ্বারা কি নির্দেশ করা হয়? তাহলে চিত্রে এ বি দ্বারা কি নির্দেশ করা হচ্ছে? এখানে বলা আছে সম্পদের সীমাবদ্ধতা, বাজারের ভারসাম্য, চাহিদা রেখা, বাজারের গতিশীলতা। তাহলে এইখানে এ বি আমার চাহিদা আছে এই পর্যন্ত, আর সম্পদ আছে এই পর্যন্ত। যেহেতু এখানে চাহিদার পরিমাণটা বেশি, সম্পদের পরিমাণটা কম, তাই এটার নাম হচ্ছে আমাদের সম্পদের সীমাবদ্ধতা। তাহলে অ্যান্সারটা আমরা যদি এরকম আসে চিত্রের মাধ্যমে এ বি কি নির্দেশ করতেছে? তাহলে যেহেতু এখানে চাহিদা বেশি, আমাদের সম্পদ বা যোগানটা কম আছে, তাই এটার নাম কি বলা আছে? দুষ্প্রাপ্য সম্পদ। আর যদি ডিরেক্টলি বলতো সিডি কি নির্দেশ করে? তাহলে এখানে চাহিদা কম, সম্পদটা কি আছে? বেশি, তাই এটার নাম হচ্ছে অতিরিক্ত সম্পদ। আর যদি এখানে ডিরেক্ট এখানে একটা বিন্দু দিয়ে বলতো এই যে ই বিন্দুটা নির্দেশ করতেছে কি? তাহলে এটার নাম হচ্ছে ভারসাম্য অবস্থা, যেখানে চাহিদা ও যোগানটা পরস্পর কি আছে? সমান আছে। তাহলে আমাদের যেহেতু কোশ্চেন দেওয়া আছে চিত্রে এ বি কি নির্দেশ করতেছে? তাহলে এ বিটা নির্দেশ করতেছে কি? সম্পদের সীমাবদ্ধতা, মানে এখানে চাহিদা অনুপাতে সম্পদটা কি আছে? কম, অথবা মানুষ অনুপাতে সম্পদটা কম। আর যদি ই বিন্দু, তাহলে এটা হচ্ছে ভারসাম্য অবস্থা, এখানে চাহিদা এবং যোগানটা পরস্পর সমান। আর যদি সিডি নির্দেশ করে, এখানে বলা আছে চাহিদা অপেক্ষা সম্পদের পরিমাণটা কি আছে? বেশি আছে। তাহলে এইভাবে আমাদের চিত্রটা দেওয়া থাকবে, এরকম একটা বলে দেওয়া থাকবে এ বি দ্বারা কি নির্দেশ করা হয়, অথবা দেওয়া থাকতে পারে সিডি দ্বারা কি নির্দেশ করা হয়, অথবা ই বিন্দু কি নির্দেশ করে। তখন আমাদের চিত্রটা দেখে দেখে অ্যান্সারটা সুন্দর করে দিতে হবে। যারা একটা বুঝবা অবশ্যই দুটো বুঝবা, কারণ এই আগে আমাদের জানতে হবে যে কোনটা চাহিদা রেখা আর কোনটা যোগান রেখা। যদি না জানি আমরা অ্যান্সারটা ফুলফিল ভাবে ক্লিয়ার করতে পারবো না। তাহলে এখানে আমাদের এ বি দ্বারা কি নির্দেশ করা হচ্ছে? সম্পদের সীমাবদ্ধতা নির্দেশ করা হচ্ছে। এখন আসি, আমরা কিছু কোশ্চেনের সমাধান করব। যে আমি এতক্ষণ যা বিষয়ে আলোচনা করলাম এখানে কিছু দেওয়া আছে, সেই কোশ্চেন গুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। তাহলে ফার্স্ট কোশ্চেনের দিকে আনসারটা কে দিতে পারে? এখানে মানুষের অভাবের তুলনায় সম্পদ কি দেওয়া আছে? প্রচুর, নেই, সীমিত এবং অসীম। দেখি আনসারটা কে দিতে পারে। আমি এখানে দেখতেছি যে আনসারটা দিবে তার জন্য পুরস্কার আছে। দেখি আনসারটা দিতে পারে।
বলা আছে কি কোশ্চেনে, মানুষের অসীম অভাবের তুলনায় সম্পদটা কি আছে, প্রচুর, নেই, সীমিত এবং বলা আছে কি অসীম। দেখি অ্যান্সারে কমেন্টে কি অ্যান্সার দিতে পারে আগে। আচ্ছা ঠিক আছে, অনেকের আনসার এখানে চলে আসছে। তাহলে এখানে বলা আছে মানুষের অসীম অভাবের তুলনায় যদি সম্পদ সাধারণত আমাদের সবসময় কি থাকবে, যে সীমিত আছে, আমাদের যতটুকু পরিমাণ অভাব আছে সেই অনুপাতে আমাদের সম্পদটা কি আছে, সীমিত। তাহলে আমাদের অ্যান্সারটা কি আছে, যে অসীম অভাবের তুলনায় আমাদের সম্পদটা কি বলে দেওয়া আছে, সীমিত করে দেওয়া আছে। তাহলে এখানে বলে দেওয়া হচ্ছে অ্যান্সারে যে অভাবের তুলনায় সম্পদের পরিমাণটা আমাদের কি আছে, সীমিত বা কম। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি সীমিত, কারণ আমাদের অভাবটা শেষ নেই, তাই আমাদের সম্পদটা এখানে কি আছে, সীমিত বা কম আছে। নেক্সট আমরা কোশ্চেনে যাই, রেডি থাকো সবাই। নেক্সট কোশ্চেন, অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান হিসেবে বা বলা অভিহিত করেছে কে। এখানে একটা কোশ্চেন আমি তোমাদের শুরুতে বলছিলাম যে সম্পদের বিজ্ঞান, অর্থনীতিকে কে সম্পদের বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করেছেন বা অভিহিত করেছেন। এখানে আমাদের নামগুলো দেওয়া আছে, অ্যাডাম স্মিথ দেওয়া আছে, আলফ্রেড মার্শাল দেওয়া আছে, স্যামুয়েলসন এবং দেওয়া আছে কেজ। তাহলে এখানে অ্যান্সার তোমরা নিজেরা দাও যে কাকে অর্থনীতির কে সম্পদের বিজ্ঞান হিসেবে কে আখ্যায়িত করেছে, যে অর্থনীতিকে কে সম্পদের বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করেছে। তাহলে তোমরা আমরা আগে বলেছিলাম যে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ। তাহলে অ্যাডাম স্মিথ অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করেছে। তাহলে অ্যাডাম স্মিথ হচ্ছে আমাদের অ্যান্সার, তিনি হচ্ছে অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করেছেন। নেক্সট কোশ্চেন আমরা যাই, জাতীয় উন্নতির চাবিকাঠি কোনটি, মানে আমার দেশের বা আমাদের অবস্থা বা অর্থনৈতিক অবস্থা যদি আমরা উন্নয়ন করতে যাই তাহলে কোন জিনিসটা আমাদের বেশি করতে হবে। তাহলে অবশ্যই দেখো এখানে দেওয়া আছে ভোগ করলে আমাদের উন্নয়ন হবে না, বন্টন করলে উন্নয়ন হবে না, বিনিয়োগ করলে উন্নয়ন হবে, কিন্তু বলা হচ্ছে চাবিকাঠি মূলত থাকতে হবে। উন্নতির চাবিকাঠি কার উপর ডিপেন্ড করবে, এখানে আমাদের লাস্ট অপশন আছে উৎপাদন। তাহলে আমরা যত বেশি উৎপাদন করব আমাদের অর্থনৈতিক অবস্থা তত কি হবে, ডেভেলপ হবে বা ভালো হবে। তাহলে এখন বলেছে জাতীয় উন্নতির চাবিকাঠি কোনটা কি ধরতে হবে, উৎপাদন। তাহলে যত বেশি উৎপাদন করব তত বেশি আমাদের অর্থনৈতিক অবস্থা কি হবে, ভালো হবে বা ডেভেলপ হবে। এখন আরেকটা বলেছে অর্থনীতিকে দুষ্প্রাপ্যতার বিজ্ঞান বলা হিসেবে কি আখ্যায়িত করেছেন। তাহলে এখানে যারা যারা পারবা এই কোশ্চেনটা তোমাদের জন্য থাকলো, তোমরা ডিরেক্টলি অ্যান্সার করে জানিয়ে দেবা, আমরা এখান থেকে তোমাদের অ্যান্সারটা নেব। এই কোশ্চেনের অ্যান্সার আমি বলে দেবো না, যে অর্থনীতিকে দুষ্প্রাপ্যতার বিজ্ঞান হিসেবে কি আখ্যায়িত করেছে। যারা যারা পারবা সরাসরি কমেন্ট করবা, আমি ওইখানে অ্যান্সারটা তোমাদের দিয়ে দেবো, এখানে অ্যান্সার দেবো না। এখন আসি, ধনতন্ত্রের প্রাণ কেন্দ্র কোনটি। আমি তোমাদের আগে বলছিলাম ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, এটার মানুষের মূল উদ্দেশ্য বলছিলাম মুনাফা অর্জন করা। তাহলে এখানে আমাদের কোশ্চেনে চলে আসে ধনতন্ত্রের প্রাণ কেন্দ্র কোনটিকে বলা আছে, অর্থ না, শ্রমিক না, মালিক, এটাও না। তাহলে মূল উদ্দেশ্য তাদের কি থাকবে, মুনাফা অর্জন করা। অবশ্যই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার প্রাণ কেন্দ্র হচ্ছে কি অর্জন করবো, আমরা মুনাফা অর্জন করব। তাহলে মুনাফা অর্জন করা হচ্ছে আমাদের কি মূল লক্ষ্য। আরেকটা কোশ্চেন আছে, নিচের কোন ব্যবস্থাকে কেন্দ্রীয় পরিকল্পনা থাকতে হবে। তোমাদের বলছিলাম যেখানে গভর্নমেন্ট সিস্টেম থাকবে সেখানে অবশ্যই কি থাকতে হবে, কেন্দ্রীয় পরিকল্পনা থাকতে হবে। তাহলে এখানে আমাদের কোশ্চেন আছে নিচের কোন ব্যবস্থায় কেন্দ্রীয় পরিকল্পনা থাকতে হবে। তাহলে এখানে আছে ধনতান্ত্রিক, এখানে কোনো গভর্নমেন্ট সিস্টেম নাই, মিশ্র গভর্নমেন্টও আছে, ইসলামী, এখানে গভর্নমেন্টও আছে, কিছু কিছু বেসরকারি আছে, আর সমাজতান্ত্রিক। আমি বলছিলাম সমাজতান্ত্রিকের পুরোটাই কি থাকবে, আমাদের গভর্নমেন্ট বা সরকার থাকবে, তাই আমাদের অ্যান্সার আছে কি সমাজতান্ত্রিক। তাহলে আমরা যদি এরকম ধর কোশ্চেন আসে তাহলে অবশ্যই আমরা বুঝে শুনে অ্যান্সার করবো, কোনো প্রকার কনফিউশন ছাড়া আমরা অ্যান্সার করে দেবো। সবাইকে ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম।